আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের কথোপকথনে আজকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সাবেক সংসদ সদস্য এবং রাজনীতি বিশ্লেষক গোলাম মাওলা রনি। গোলাম মাওলা রনি, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে প্রথমেই প্রশ্ন যে জাতিসংঘের মহাসচিব আন্তোনি গুতেরেস তিনি 4 দিনের সফর করে গেলেন এবং তার এই সফরকে নিয়ে নানান ধরনের আলোচনা, বিতর্কের সৃষ্টি হয়েছে। কোন কোন পক্ষ বলছে যে সরকারের বিশেষ এজেন্ডা থাকতে পারে। আপনি কিভাবে দেখছেন? এখানে বহুমুখী। প্রথমত, জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস 4 দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন। প্রথম থেকে মাঝামাঝি অবধি এই অ্যান্টনিও গুতেরেসের যে সফরটি সেটা মোটামুটি সাকসেস এবং সফলই ছিল, কিন্তু বিপত্তিটা বাজে যখন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো। আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা, ডক্টর ইউনূস এবং জাতিসংঘের সেই ভয়ঙ্কর ষড়যন্ত্র মাস্টার মাইন্ডার আসিফ নজরুল। গুরুত্বপূর্ণ তথ্য আছে, আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন। কি সেই ভয়ঙ্কর তথ্য, চলুন ভিডিওতে দেখে আসি। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের কথোপকথনে আজকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সাবেক সংসদ সদস্য এবং রাজনীতি বিশ্লেষক গোলাম মাওলা রনি। গোলাম মাওলা রনি, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে প্রথমেই প্রশ্ন যে জাতিসংঘের মহাসচিব আন্তোনি গুতেরেস তিনি 4 দিনের সফর করে গেলেন এবং তার এই সফরকে নিয়ে নানান ধরনের আলোচনা, বিতর্কের সৃষ্টি হয়েছে। কোন কোন পক্ষ বলছে যে সরকারের বিশেষ এজেন্ডা থাকতে পারে। আপনি কিভাবে দেখছেন? এখানে বহুমুখী। প্রথমত, মিস্টার গুতেরেসের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। ইটস এ ফ্রেন্ডশিপ রিলেশনশিপ। এবং উনি আগের যে জো বাইডেন সরকারের অত্যন্ত প্রিয় ভাজন ছিলেন এবং তারও সময় শেষ। তো আমার কাছে প্রথমত মনে হচ্ছে যে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে যে ইমেজ সংকটে রয়েছে, লোকজন তাকে পছন্দ করছে না, ভালোবাসছে না, তার প্রতি বিশ্বাস স্থাপন করতে পারছে না। তো এই মুহূর্তে আসলে তাকে কিছু একটা শো করতে হবে। তো জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসেছেন, তার সঙ্গে হাত ধরাধরি করে হাঁটাহাঁটি করেছেন, এটা ওনার একটা মার্কেটিং পলিসি হতে পারে। সত্য মিথ্যা আমি জানি না, এটা হতে পারে। 2 নম্বরে যেটা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্যবহার করে, এই মুহূর্তে ব্যবহার করে মার্কিন কতগুলো এজেন্ডা বা জাতিসংঘের কতগুলো এজেন্ডা এখানে বাস্তবায়ন করার জন্য একটা চেষ্টা হতে পারে। আপনি হয়তো জানেন যে 2011 সন থেকেই যখন এই রোহিঙ্গাদের সমস্যাটা শুরু হলো, এটা মূলত একটা আন্তর্জাতিক চক্রান্তের অংশ হিসেবে এই ঘটনাটা ঘটেছে। এটি যে কেবলমাত্র ওই আরাকান রাজ্যে রোহিঙ্গাদের সঙ্গে বৌদ্ধদের এবং আরাকান আর্মির যে সংঘর্ষ এবং তার সঙ্গে মিয়ানমারের সংঘর্ষ, এটা নট লাইক দ্যাট। এর সঙ্গে ভারত জড়িত, এর সঙ্গে চীন জড়িত এবং এর সঙ্গে পশ্চিমারা জড়িত। এবং দীর্ঘদিন ধরে এই এলাকাতে একটা নো ফ্লাইং জোন এবং একটা সেফ জোন তৈরি করার জন্য পশ্চিমারা তৈরি করেছে। এবং অনেকটা এটা যাকে বলা হয় যে ইন্দোনেশিয়াতে যে পূর্ব তিমুর তারা তৈরি করেছে গুসমাওয়ের নেতৃত্বে, সেই পূর্ব তিমুরের আদলে এই এলাকাতে একটি জোন তৈরি করতে চাচ্ছে পশ্চিমারা। এটা তাদের দীর্ঘদিনের একটা প্ল্যান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বিষয়ে আমাদেরকে ইঙ্গিত দিয়েছিলেন সেটি মোটামুটি সামনে চলে আসছে, এরকম বিষয়টি। এটা আমি বলতে পারবো না। সাবেক প্রধানমন্ত্রী হয়তো বলেছেন, তার কাছে তো অনেক তথ্য ডাটা থাকে এবং ওনার একটা অনেক বদ অভ্যাস ছিল। তার মধ্যে একটা সু অভ্যাসও ছিল যে উনি টাস করে অনেক কথা বলে ফেলতেন, যেগুলো অনেক সময় নিজের বিরুদ্ধে যেত। যেমন আমি যদি হতাম, আমি কখনো বলতাম না যে আমার ব্যক্তিগত পিওনেরও 400 কোটি টাকা চুরি করেছে, সেও হেলিকপ্টারে চড়েছে। কিন্তু বাস্তবতা হলো শেখ হাসিনা এই সমস্ত কথাবার্তা বলে ফেলেছেন। তবে এখানে আমরা যেটা দেখলাম যে উনি আসার প্রথমত কোনো কারণ ছিল না, এই মুহূর্তে কোনো কারণ নেই ওনার। উনি কেন এলেন আর কেন গেলেন এটা নিয়ে উনিও কিছু বলতে পারবেন না, আমরাও কিছু বলতে পারছি না। বিকজ আপনারা জানেন যে আগে পার হেড জাতিসংঘের পক্ষ থেকে বরাদ্দ ছিল $20। এখন নতুন ডোনাল্ড ট্রাম্প আসার পরে বরাদ্দ কমে এটা এখন $8 চলে এসেছে রোহিঙ্গাদের। $12 ছিল, সেটা অর্ধেকে নেমে এসেছে $6 হয়েছে মাথা পিছু পার মান্থ। হ্যাঁ, ওরকম মাথা পিছু পার মান্থ এরকম চলে এসেছে। এখন এখানে এই অবস্থাতে তো ওনার আসার কথা না, বিকজ উনি তো এই সময় টাকা বাড়িয়ে দেওয়ার সংবাদ নিয়ে আসেননি। 2 নম্বর হলো যে এখন মায়ানমারের উপরে জাতিসংঘের 1% দূরের কথা, কোটি ভাগের 1 ভাগও কোনো নিয়ন্ত্রণ নেই।
তো মায়ানমারের আরাকান আর্মিদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। নেপিদো সরকার যেটা জান্তা সরকার, তাদের সাথেও জাতিসংঘের কোনো সম্পর্ক নেই। তারা আমেরিকা এবং জাতিসংঘকে যাকে বলা হয় একটা পশমের মতো মনে করে না। তো সেক্ষেত্রে তারা যদি বাংলাদেশে এসে থাকে তাহলে এটা বাংলাদেশের ডেঞ্জারাস, যে বাংলাদেশকে বন্ধু হয়ে বাস দিতে আসছে। তো এরকম এর মধ্যে আবার দেখা গেল যে বিএনপির সাথে যে বৈঠক হলো, সেই বৈঠকে তো বিএনপি খুবই হতাশ। বিএনপি সেটা কল্পনাই করতে পারে না যে ওনাদের সাথে আমাদের বৈঠক কেন হলো, ভদ্রতা করে ডেকেছেন, এই জন্য ভদ্রতা করে তারা গিয়েছেন। কিন্তু বৈঠকে যে সমস্ত কথাবার্তা হলো বিএনপি ভদ্রতা করে বলেনি, কিন্তু তাদের মনে হয়েছে, বিএনপির মনে হয়েছে যে তারা সম্ভবত বর্তমান সরকারের কোনো এজেন্ডা বা রিকোয়েস্ট এটা বাস্তবায়ন করার জন্য মূলত মিস্টার গুতরেস এখানে এসেছেন, এরকম অবস্থা। তারপরে তার যে কর্মকাণ্ড আচরণ এগুলো অতি নাটকীয়। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে টুপি পরে গেলেন। তো নর্মালি ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো শুক্রবারে টুপি পরে কোনো জুমার নামাজে গিয়েছেন আমরা এখন পর্যন্ত দেখি নাই। যে বাইতুল মোকাররমে নতুন খতিব সাহেব আসলেন, তো উনি একটু কেমন ওয়াজ করেন, যাই একটু এই শুক্রবারটা বাইতুল মোকাররমে নামাজ পড়ে আসি, উনি তো সর্বজন শ্রোতা। তো এখানে ওনার টুপি দেখলাম না, বা ওখানে নামাজ পড়তে গেলেন সেখানেও দেখলাম না। তারপরে হঠাৎ করে তিনি সেখানে টুপি পরে সেই ইফতার করতে গেলেন। এবং আশ্চর্য ব্যাপার হলো যে রাজনীতি এমন একটা বিষয়, এটা যদি একবার কাউকে টান মারে ওকে কবর ছাড়া এর থেকে আর মুক্তি নাই। তো উনি এই প্রথম লক্ষ লক্ষ মানুষের সামনে গিয়ে দেখলাম যে তার চেহারার ভিতরে একটা জান্নাতি সুরত চলে এসছে। সে হাত নাড়াচ্ছিল, সে হাত নাড়াচ্ছিল, সালাম দিচ্ছিল। এবং দেখবেন যে যখন মানুষ খুব খুশি হয় তখন সে আঞ্চলিক ভাষায় কথা বলে, এবং সে সেখানে গিয়ে রোহিঙ্গাদের সঙ্গে সে রোহিঙ্গা ভাষায় কথা বলছিলেন। ইট মিনস এই যে 15 লাখ রোহিঙ্গা, এই 15 লাখ রোহিঙ্গাকে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং মিস্টার গুতেরেস তাদের সম্পত্তি মনে করছেন, অ্যাসেট মনে করছেন, নট লায়াবিলিটিস। তাদের আচার আচরণে ওটা মনে হয়নি, মনে হয়েছে তারা এটা একটা সুযোগ, এটা একটা লায়াবিলিটিস নয়, এটা একটা তাদের অ্যাসেট। এবং এই অ্যাসেটটাকে জাতিসংঘ এবং ডক্টর ইউনূস আগামী দিনে তাদের রাজনীতিতে, তাদের ক্ষমতার জন্য এবং তাদের স্বার্থ জন্য অথবা বাংলাদেশের স্বার্থের জন্য এটা যে কোন মেরুকরণে নিয়ে যায় এটা আমরা এখনো পর্যন্ত বলতে পারছি না। বাট লক্ষণটা দুইজনে কি এটিকে ব্যবহার করছে, রোহিঙ্গা ইস্যুটাকে, মানে অ্যান্টনি গুতেরেস এবং আমাদের প্রধান উপদেষ্টা দুজনেই এইটিকে ব্যবহার করছে? হ্যাঁ, দুজনে এটাকে ব্যবহার করছে, দুজনে এটাকে ব্যবহার করছে। গুতেরেস ব্যবহার করছে এই কারণে যে এখন এই পৃথিবীতে সবচেয়ে বড় শরণার্থী শিবির হলো এটা, এর সাথে বড় শরণার্থী শিবির আর কোথাও নেই। এখন এই শরণার্থী শিবিরকে কেন্দ্র করে জাতিসংঘের একটা রমরমা ব্যবসা, তারা প্রচুর টাকা পয়সা এখান থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আনে, ইউএ থেকে আনে, সাধারণ মানুষের কাছ থেকে আনে, বিভিন্ন সরকার থেকে আনে। এখন এখানে যদি ক্রাইসিসটা বাড়ে এবং এটার গুরুত্ব বাড়ানো যায় তাহলে এখানে তাদের ব্যবসাটা স্থায়ী হয়। কিন্তু এই প্রকল্পটা যদি বন্ধ হয়ে যায় তাহলে জাতিসংঘের হাজার হাজার লোকের চাকরি হারাবে। তো এটা মিস্টার গুতেরেসের প্রাথমিক এজেন্ডা। দ্বিতীয় তার এজেন্ডা হলো যে জাতিসংঘের মাধ্যমে যেমন অনেক জায়গায় শান্তিরক্ষী বাহিনী স্থাপিত, এখন যদি বলা হয় যে না এখানে যুদ্ধ করার জন্য তারা এই এলাকাতে একটা শান্তিরক্ষী মিশন তারা পাঠাবে। এবং আশ্চর্য ব্যাপার হলো যে এখানে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে যে এখানে তারা একটা করিডোর চাচ্ছে, একটা করিডোর চাচ্ছে। তো যখনই একটা করিডোর চাচ্ছে ইট মিনস সেখানে যদি তারা একটা শান্তিরক্ষী বাহিনী সেখানে পাঠায় তাহলে এই শান্তিরক্ষী বাহিনীর দাপটে পুরো কক্সবাজার, উখিয়া থেকে শুরু করে পুরো এলাকাটা আমাদের সেনাবাহিনীর নিয়ন্ত্রণ এখানে থাকবে না, এখানে পুরো শান্তি বাহিনীর নিয়ন্ত্রণে, জাতিসংঘের নিয়ন্ত্রণে চলে যাবে। এবং ওখান থেকে এখন যেভাবে রোহিঙ্গারা আছে, কক্সবাজারের যারা লোকজন রয়েছে তাদেরকে রোহিঙ্গা হয়ে আবার বাংলাদেশের অন্য জায়গাতে চলে আসতে পারে। এই গেল ওনার দিক থেকে নেতিবাচক দিক। পজিটিভ দিক আমি একটাও দেখছি না। আর ওই যে আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য এটা ব্যাপার হলো যে বাংলাদেশে এখন আইন শৃঙ্খলা থেকে শুরু করে অন্য যে কোনো বিষয়গুলো রয়েছে কোনোটাতেই ইতিবাচক কোনো ধারা তৈরি হচ্ছে না। প্রতিদিনই খুন, ধর্ষণ, রাহাজানি, মব জাস্টিস থেকে শুরু করে বিব্রতকর পরিস্থিতি তৈরি হচ্ছে। তো এরকম নানা রকম যে সমস্যাগুলো আছে সেই সমস্যার ক্ষেত্রে উনি যদি এখন একটু চীন যেতে পারেন, তারপর দুবাই থেকে কারোর সাথে একটা ছবি তুলতে পারেন, কোথাও ইংরেজিতে একটা সাক্ষাৎকার দিতে পারেন, তারপর শেষে বিদেশিদের সাথে কথা বলতে পারেন, এটাতে উনি আসলে কমফোর্ট ফিল করেন। উনি আপনার সাথে একটা সাক্ষাৎকার দিতে বা আমার সঙ্গে একটা সাক্ষাৎকার দিতে উনি ভীষণ রকম বিব্রত বোধ। কিন্তু যখনই দেখা গেল
অখ্যাত একটি পত্রিকা ভারতের, ইংরেজিতে তাকে প্রশ্ন করতে আসছে, হাই মিস্টার ইউনূস, হাউ আর ইউ। তিনি আসসালামু আলাইকুম। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস 4 দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন। প্রথম থেকে মাঝামাঝি অবধি এই অ্যান্টনিও গুতেরেসের যে সফরটি সেটা মোটামুটি সাকসেস এবং সফলই ছিল, কিন্তু বিপত্তিটা বাজে যখন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে অ্যান্টনিও গুতেরেসের একটি বৈঠককে কেন্দ্র করে। দেখুন, অ্যান্টনিও গুতেরেস রোহিঙ্গা শরণার্থীদের ক্যাম্পে গিয়েছেন, রোজা রেখেছেন, সেই জায়গায় ইফতারি করেছেন, তাদের সাথে কথা বলেছেন, বাংলাদেশের আর্থসামাজিক নানা বিষয় নিয়ে তিনি কাজ করছেন, কথা বলেছেন। এমনকি বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার নানা অপকর্মের বিষয়ে তিনি খোঁজখবর নিয়েছেন। সব বিষয়গুলো ভালোই ছিল, কিন্তু বিপত্তিটা বাজে কখন? যখন রাজনৈতিক দলের সাথে অ্যান্টনিও গুতেরেসের একটি গোলটেবিল বৈঠক, সেই গোলটেবিল বৈঠকটিকে কেন্দ্র করি। দেখুন, এই যে জাতিসংঘের যে লোকাল অফিস, সেই লোকাল অফিসের আয়োজনে কিন্তু বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোর সাথে একটি গোলটেবিল বৈঠক। সেই বৈঠকটির যিনি উপস্থাপনা করেছেন তিনি হচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। এই বিষয়টি এখন সমালোচনার কেন্দ্রবিন্দু এসে দাঁড়িয়েছে যে কেন জাতিসংঘের লোকাল অফিসের আয়োজনে আসিফ নজরুল সেখানে উপস্থাপনা করবেন। আর শুধু উপস্থাপনই না, এই আয়োজনটি ছিল দুপুর 1:30টায়, কিন্তু 12টার দিক থেকেই সব নেতাকর্মীদের ডাকা শুরু হলো এই কারণে যে এই রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে বৈঠকটি শেষ করে আবার নতুন যে রাজনৈতিক একটি দলের আত্মপ্রকাশ ঘটেছে এনসিপি, তাদের নেতাকর্মীদের সাথে পার্সোনালি এই জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের আরেকটি বৈঠক করানোর ব্যবস্থা করাই এই তাড়াহুড়ো করা। এখন অনেকগুলো প্রশ্ন এসে দাঁড়িয়েছে এবং এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জাতিসংঘের যে একটি ষড়যন্ত্র তত্ত্ব সামনে এসেছে, আর মাস্টার প্ল্যানার হিসাবে ডক্টর আসিফ নজরুলের নামটি সামনে আসছে, এর অনেকগুলো কারণ এবং সমীকরণ সামনে আসছে। দেখুন, এই যে গোলটেবিল বৈঠক থেকে যখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বের হয়ে যান, তখন তার যে বক্তব্য এবং তার যে চেহারা, সব কিছুতে কিন্তু একটি বিরক্তি ফুটে উঠেছিল। এই বিরক্তির কারণ হচ্ছে কি, বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের একজন মহাসচিব, তাকে মাত্র 3 মিনিট বক্তব্য দেওয়ার জন্য বলা হয়েছে এবং তিনি সেটাই করেছেন। অন্যদিকে মাহমুদুর রহমান মান্না, যিনি ডাকসুর ভিপি এবং অত্যন্ত জনপ্রিয় বক্তাও বটে, তাকে মাত্র 2 মিনিট বক্তব্য দেওয়ার জন্য বলা হয়েছে। আর অন্যান্য অনেক নেতাদেরকে সেই জায়গায় ডেকে এনে তাদেরকে বক্তব্য দেওয়ার কোনো সুযোগই দেননি ডক্টর আসিফ নজরুল। কেন সুযোগ দেননি? তারা বলছেন যে এই যে নেতারা যারা বক্তব্য দিতে পারেনি, তারা একটু লেট করে এসেছেন, সেই জন্য। আবার এই জায়গায় পেপার পত্রিকায় সব জায়গায় আসছে যে এনসিপির যে নেতারা আছেন, নাহিদ ও সামান্তা, তারা অনেক পরে আসলেও তারা বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছেন এবং তাদের জন্য ছিল পর্যাপ্ত সময়ের বরাদ্দ। তো এই যে বিতর্কগুলো কিন্তু চারিদিকে ডানাপালা মেলছেন, সব কিছু কেন জানি। আবার আরেকটা যে জায়গায় খটকা লাগছে, সেই খটকাটার প্রধান বিষয় হচ্ছে এই যে জাতিসংঘের আঞ্চলিক অফিস থেকে যেই ইনভাইটেশন কার্ডটি বা বার্তাটি পাঠানো হয়েছে সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের, তাদের সেই ইনভাইটেশন কার্ডে লেখা হয়েছে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যেই সংস্কার, সেই সংস্কারের বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করবেন। এখন অনেকে প্রশ্ন তুলছেন যে সংস্কার তো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, সেই অভ্যন্তরীণ বিষয়ে কেন জাতিসংঘ সেটা নিয়ে এগিয়ে যাবেন? বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো যদি একমত হয় তাহলে সংস্কার হবে, কম হবে, বেশি হবে, সামনের দিকে আর একটু বেশি হবে, সেটা বাংলাদেশের এবং তাদের রাজনৈতিক দলগুলোর নিজস্ব বিষয়। এখন জাতিসংঘ কেন হস্তক্ষেপ করবেন বা জাতিসংঘ কেন এই বিষয়টি নিয়ে কথা বলবেন? এই জায়গায়ও কিন্তু প্রশ্ন আসছে। আর সবচেয়ে বড় প্রশ্ন যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে এই অনুষ্ঠানটিকে ঘিরে নানা ষড়যন্ত্রের জালপাল বের হয়ে আসছে। সেটা হচ্ছে একমাত্র ডক্টর আসিফ নজরুল। তিনি যদি এটা পরিচালনা না করতেন এবং জাতিসংঘের যিনি এই আঞ্চলিক প্রধান গুয়েন লুইস,
তাকে যদি এটা উপস্থাপনা করতে দিতেন তাহলে কিন্তু সেটা ভালো হতো। এই জায়গায় সাংবাদিকদের প্রবেশাধিকারও তো লিমিটেড ছিল এবং সাংবাদিকদের প্রশ্ন করতেও দেওয়া হয়নি এবং মানে নানা সমস্যায় জর্জরিত একটি প্রোগ্রাম হচ্ছে এই জাতিসংঘের মহাসচিবের সাথে যে গোলটেবিল বৈঠক। এই গোলটেবিল বৈঠকটি এখন এই জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতারেস বাংলাদেশে এসে যত ভালো কাজ করেছেন, যত কিছু করেছেন, সব কিছুকে অম্লান করে দিচ্ছে শুধুমাত্র এই একটি গোলটেবিল বৈঠক। এবং এই একটি গোলটেবিল বৈঠকের মধ্য দিয়ে এখন নানা ষড়যন্ত্রের যে তত্ত্ব সেটা বের হতে শুরু করেছে। দর্শক শ্রোতা, মাস্টার মাইন্ডার আসিফ নজরুলকে নিয়ে যে গুরুত্বপূর্ণ তথ্য জানলেন, এ বিষয়ে আপনার মন্তব্য কমেন্ট বক্সে